রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন একটা প্রবণতা থাকে যে তাদের সাফল্য বড় করে দেখানো। একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই বাজেট থেকে কেউ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছে না। খুব ভালো করে যদি স্টাডি করে কেউ, তাইলে সেটা বুঝবে যে মূলত সরকারের ব্যয় নির্বাহ করার একটা বাজেট হয়েছে। কেমন হলো বাজেট? ইতোমধ্যে বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রিন্ট মিডিয়াতে ইতিমধ্যেই আমার প্রতিক্রিয়া দিয়েছি। সেখানে আমি বলেছি যে এটা গতানুগতিক বাজেট। আজকের পত্রিকায় দেখলাম সম্ভবত অর্থ উপদেষ্টা বলেছেন, নিজেও বলেছেন যে কিছুটা গতানুগতিক হয়েছে। গতানুগতিকতার কাছাকাছি একটা বাজেট। এছাড়াও আরেকটা মন্তব্য আমাকে খুব স্পর্শ করেছে। সেই মন্তব্যটি হচ্ছে দিন পার করার বাজেট। অর্থাৎ দিন পার করা মানে কি? মানে হচ্ছে সাধারণত গরিব মানুষ যে কাজটা করে সেটা হলো কোনো রকমে এই আজকের দিনটার খোরাকি জোগাড় করে তারপরে সেই আহার গ্রহণ করার পর সে কাজে যায়, কাজ করে, কাজ করার পর আবার যে মজুরিটা পায় সেটা দিয়ে পরের দিন আবার সে তার আহার জোগাড় করে। তো এইটাই হচ্ছে দিনাতিপাত বা দিন পার করার, দিন আনে দিনে খাওয়া। হ্যাঁ, দিন আনে দিনে খাওয়া যেটা আছে সেটা। তো এর থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই বাজেট থেকে কেউ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছে না। যদি দিনে আনা দিনে খাওয়ার বাজেট না হতো তাহলে হয়তো কিছুটা আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করতাম। এমনিতেই গত অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.5% এবং আশা করা হয়েছিল এটা 5.5% হবে। বাস্তবে তা হয় নাই। কেন হয় নাই সেটা আমাদের কাছে খুব স্পষ্ট। কারণ 24 সালের আগস্ট জুলাইতে যে গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানের ফলে উৎপাদন কর্মকাণ্ড যেভাবে ডিসলোকেটেড হয়, এর ফলে এবং সেখান থেকে আবার উঠে আসা, আবার স্বাভাবিক অবস্থায় আসতে একটা সময়ের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই এরকম পরিস্থিতিতে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমনটি হওয়ার কথা ছিল সেটা আশা করা যায় না। এর আগের থেকেও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে আসছিল, আর বিগত অর্থ বছরে সেটা 3.5% হওয়াটা খুব আশ্চর্যের কিছু নয়। এবং সামনের বছরগুলিতে যদিও আশা করা হচ্ছে, এই বাজেটে আশা ব্যক্ত করা হচ্ছে যে 5.5% প্রবৃদ্ধি হবে, কিন্তু আমার মনে যথেষ্ট সন্দেহ আছে যে এই 5.5% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে কিনা। কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে বাজেটটা খুব ভালো করে যদি স্টাডি করে কেউ, তাইলে সেটা বুঝবে যে মূলত সরকারের ব্যয় নির্বাহ করার একটা বাজেট হয়েছে। আমরা আইডিয়াল কেসে যেটা আশা করি যে বাজেটের মাধ্যমে যে রাজস্ব আদায় হবে, সেই রাজস্ব থেকে একটা সঞ্চিত অংশ থাকবে, সেই অংশটা উন্নয়নের কাজে বিনিয়োগ করা হবে। কিন্তু আমাদের বাজেটে সেই সুযোগ নাই। আমাদের বাজেটটা ঘাটতি বাজেট, 2 লক্ষ কোটি টাকার উপরে ঘাটতির পরিমাণ। বলা হয়েছে এটা আপনার জিডিপির 3.5%। এ ব্যাপারে আমার মনে সংশয় আছে এবং সন্দেহ আছে। কারণ বাংলাদেশের জিডিপি আসলে কত সেইটা সঠিকভাবে পরিমাপ করা হয় কিনা সেটা একটা প্রশ্ন। এবং জিডিপি পরিমাপের জন্য জাতিসংঘের একটা স্ট্যান্ডার্ড আছে, সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস বলা হয়।
এইটা অর্থনীতিবিদ ক্রাভিস এবং অন্যান্যরা এটা করেছেন, আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন। এবং তার পরবর্তীকালে বিভিন্ন সময়ে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই পদ্ধতিটাকে উন্নত করা হয়। বাংলাদেশে যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন একটা প্রবণতা থাকে যে তাদের সাফল্য বড় করে দেখানো, এবং সাফল্য বড় করে দেখাতে গিয়ে তারা যেটা বলে সেটা হচ্ছে যে তাদের আমলে অর্থনৈতিক বছরে 7%, 6.5% প্রবৃদ্ধি হচ্ছে। বাস্তবতা হচ্ছে কি না সেটা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কাজেই আমি মনে করছি বাংলাদেশকে যদি সঠিক পথে অগ্রসর হতে হয় অর্থনীতির বিচারে, তাহলে আমাদের পরিসংখ্যান ব্যবস্থার একটা সংস্কার দরকার, এবং সত্যিকারের চিত্রটা কি, পিকচারটা কি, সেটা আমাদের জানা প্রয়োজন। যতক্ষণ আমরা সেই পিকচারটা না পাবো ততক্ষণ আমাদের অনেক অঙ্ক ভুল হয়ে যাবে। যেমন বলা হচ্ছে ডেফিসিট জিডিপি 3.5%। এখন জিডিপি যদি আরও কম হয় আসলে যেভাবে হিসাব করা হয়েছে, তাইলে এটা 3.5%-এর বেশি হবে। তবে বলা হয় যে বাজেটে 5% জিডিপির ঘাটতি গ্রহণযোগ্য। এটা নিয়েও আমার মনে একটু সংশয় আছে, যদি অর্থনীতিবিদরা এই স্ট্যান্ডার্ডটা স্থাপন করেছেন। বছরের পর বছর ধরে আপনি ঘাটতি বাজেট করে যাবেন, এবং ঘাটতি বাজেট করাটা যেটাকে বলা হয় অর্থনীতির যে গ্রামার, যে ব্যাকরণ, সেই অনুযায়ী এটা অগ্রহণযোগ্য কিছু না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই যে বললাম, লাগাতার যদি এটা চলতে থাকে তাহলে বুঝতে হবে আমরা অর্থনীতির থেকে বা আমাদের যা জিডিপি হচ্ছে, যা উৎপাদন হচ্ছে, যা সেবা এবং উৎপাদন কর্মকাণ্ড যা কিছু হচ্ছে, সেখান থেকে আমরা সত্যিকার অর্থে যেটাকে বলা হয় কাম্য পরিমাণে রাজস্ব আদায় করতে পারছি না। এবং রাজস্ব আদায় করতে না পারার ফলেই কিন্তু ঘাটতিটা হয়। আর ঘাটতিটা পূরণ করার জন্য ঋণ করতে হয়, আবার ঋণ করার জন্য ব্যাংকের কাছে হাত পাততে হয়, আর বিদেশিদের কাছে, বিদেশি রাষ্ট্রের কাছে, বিদেশি সংস্থার কাছে হাত পাততে হয়।